আমার গল্প প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন গরম গল্প নিয়ে আশা করি সবাই শেষ পর্যন্ত শুনবেন। তো গল্পে যাওয়া যাক। আমাদের কাজের মেয়েটি খুব সুন্দর ছিল। সে খুব সেজেগুজে আমাদের বাড়িতে আসত এবং ঘরের সব কাজ সেরে দাদুর ঘরে চলে যেত এবং ঘরের ভিতর থেকে তালা লাগিয়ে দিত আর 2 ঘন্টা পর ঘর থেকে বের হতো। আমরা ও চুপচাপ থাকতাম কারণ দাদুকে খাট থেকে তোলা যেত না। একদিন আমি সেই মেয়েটির বদলে দাদুর ঘরে গেলাম এবং দাদু আমার সাথে যা করল আমার তখন দম বন্ধ হয়ে গেল। আমার নাম সানিকা, আমরা সবাই একই বাড়িতে থাকতাম। এটি আমাদের পুরানো বাড়ি। এখানে আমার 3 কাকা থাকতেন একসাথে, কিন্তু 2 কাকা মারা গেছেন। আর শুধু আমার বাবা বেঁচে ছিলেন। আর আমার দাদুও বেঁচে ছিলেন, যার হুকুম এই বাড়িতে চলত। আমাদের বাড়িতে সব জিনিস যেন অফার বা সুযোগ হিসেবে আসত। চাকরও ছিল, ধনসম্পদও ছিল, কিন্তু সে যে কাজের মেয়ে ছিল সে সবচেয়ে সুন্দরী। তার নাম ছিল তারা। সে বলতো আমার আসল নাম সুহানি, কিন্তু আমি নাম বদলে তারা রাখলাম, কারণ সুহানি নামটা আমার ভালো লাগে না। আমার মতো সুন্দরী মেয়ের নাম তারা হওয়া উচিত। সে ছিল একটা কাজের মেয়ে, কিন্তু তার মনোভাব ছিল রানীর মতো। সে খুব বিরক্ত হয়ে থাকত জেনে, এবং তার পিছনে ছিল আমার দাদুর হাত, কারণ সে আমার দাদুর প্রিয় ছিল। সে আমার দাদুর সব কাজ করত। আমার দাদুও বিছানা থেকে উঠতে পারতেন না। দাদু এত বয়স্ক যে তাকে খাওয়ানো, ওষুধ দেওয়া, পা টিপে দেওয়া, ঘর পরিষ্কার করা সব সেই মেয়েটি করত। যখন সে একা বসে থাকত তখন তার পাশে বসে গল্প করত। এসবই ছিল তার কাজ। বাবা বলতেন, তোমাদের থেকে কি লাভ? দাদুর যা বয়স, তোমাদের তো তার কাছে বসে তার সাথে কথা বলা, তার যত্ন করা এবং তার সেবা করা উচিত। কাল যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং নিজের সমস্ত সম্পদ মেয়েটির নামে করে দেবেন তখন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাকা দুনিয়ায় ছিল না, কিন্তু তাদের সন্তান ছিল, এবং আমাদের কোনো ভাই ছিল না। তাই বাবার খুব চিন্তা ছিল যে সব সম্পদ যেন নাতিদের মধ্যেই না ভাগ হয়ে না যায়। আর আমার বাবা একটাই অংশ পাবে, আর সেটাও আমাদের 2 বোনের বিয়েতে খরচ হয়ে যাবে। তাই বাবা মন খারাপ করতেন। কিন্তু দাদুর কাছে বসলে আমাদের একটুও ভালো লাগত না। তিনি খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কাউকে চিনতেও পারতেন না। এমন ব্যক্তির সাথে বসে মানুষ কি বা করবে? তারা তো তার কাছে বসে খুব খুশি হতো। তারা যখন দাদুর ঘরে থাকত তখন ঘর থেকে হাসির শব্দ শোনা যেত। একদিন সে ভিতরে বসেছিল, আমি ভিতরে গেলাম। আর সামনের দৃশ্য দেখে অবাক হলাম। দাদার হাতে অনেক টাকা, আর সেটা তিনি তারার হাতে দিচ্ছিলেন। এই টাকা অন্তত 25,000 মনে হয়। আমি বললাম, এসব কি হচ্ছে? ওকে এত টাকা দিচ্ছে কেন? তখন দাদু বলল, ওটা ওর মাস মাহিনা। আমি সুযোগ পেলাম। আমি বললাম, আমি টাকা চাই। দাদু আমাকে একটি 500 টাকার নোট দিল। আমি বললাম, আজকাল 500তে কি আসে? ঘরের কাজের মেয়েকে 25,000 দিচ্ছ, যখন তার বেতন ততটা নয়, আর নিজের নাতনির জন্য 500। বাবা বললেন, যাও ওনার কাছে গিয়ে বসো না, তুমি ওকে ভালোবাসো না। আমি বললাম, তারই যখন এই অবস্থা, তখন আমরা সময় নষ্ট কেন করব? এই বলে আমি বাইরে বেরিয়ে এসে বাবার সাথে ধাক্কা খেলাম। বাবা তখন বলল, কোথা থেকে পাগল হয়ে আসছ? তোমার মনোযোগ কোথায়? আমি তাকে পুরো ব্যাপারটা বললে সে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই তাকে টাকা দিতে দেখেছ? আমি বললাম, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তারাকে দাদু টাকা দিচ্ছিল এবং বলেছে এটা তার বেতন। বাবা বললেন, প্রথম কথা হলো বেতন দেওয়ার এখনো সময় আসেনি, কারণ আজ 13 তারিখ। মাসের মাঝে আমি কোনো চাকরকে বেতনের টাকা দিই না। দ্বিতীয়ত, তারাকে যে বেতন দেওয়া হয় সেটার পরিমাণ শুধুমাত্র 10,000 টাকা। বাবা ওকে 25,000 টাকা কেন দিল? বাবা ভীষণ রেগে গেল আর দাদুর ঘরে গেল। আমিও তাদের কথা শুনতে লাগলাম। দাদু বলল, বেচারির ঘরে কোনো অসুবিধা আছে, আর ওর মা অসুস্থ, তাই ওকে আমি টাকা দিয়েছি। দাদু আমার বলল, বাবাকে, তোমার মেয়ে তো খুব বড় গোয়েন্দা। আমার ঘরে এসে গোয়েন্দাগিরি করে চলে গেল, আর ঘরে ঝগড়া লাগিয়ে দিল। যদি কোনো গরিবকে একটু পয়সা দিয়ে দিই তাহলে কি এমন হয়ে যাবে? বিছানায় অসুস্থ পড়ে আছি, আমি মরতে মরতে যদি কোনো ভালো কাজ করে যাই তো তোমাদের কিসের সমস্যা? কি চাইছো যে পয়সাগুলো সব তোমাদের মুখে চলে যাক? তোমাদের থেকেও আমার কোনো লাভ হয় কি? আমার প্রয়োজন হয় যখন আমার মন ভারী হয়, তখন না তুমি আমার কাছে এসে বসো না, তোমার সন্তানরা তো মোটেই আসে না, তো আমি কি করি? বাবা তখন লজ্জায় পড়ে গেলেন। বাবা খুব লজ্জিত ছিলেন। বাবা বললেন, এবার থেকে যখনই দাদুর ঘরে যাবে তখন এদিক ওদিকের কোনো কথা বলবে না, আর ওই কাজের মেয়েটির মা অসুস্থ, তাই তাকে টাকা দেওয়া হয়েছে। বাবা বেশ চিন্তায় ছিলেন এবং রেগেও ছিলেন, কারণ ওনাকে অপমান করা হয়েছিল। তারপর বাবা নিজের ঘরে চলে গেলেন। পরে একদিন বাবা আমাকে অদ্ভুত একটা কথা বললেন, যেটা শুনে আমি আর বাবা দুজনেই অবাক হয়ে গেলাম। আমার ছোট বোন অনেকটাই ছোট ছিল,
ওর মাত্র 10 বছর বয়স, আমার বয়স 17। আমি আর বাবা নিজেদের মধ্যে কথা বলছিলাম। বাবা বলল, তোমাকে একটা কথা বলার আছে, আর তারপর থেকে তোমাকে এই ঘরে ভীষণভাবে নজর রাখতে হবে। জানি না কি এমন কথা। আমি বললাম ঠিক আছে। বাবা বলল, তারা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। সে তোমার দাদুর কাছে মিথ্যে বলে বলে তার থেকে টাকা নিচ্ছে। গতকালই আমার সাথে ওর ছোট ভাইয়ে দেখা হয়। তখন তাকে জিজ্ঞাসা করি যে তোমার মা তো অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? তখন সে বলল যে আপনি তো অদ্ভুত কথা বলছেন, আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন 4 বছর হয়ে গেছে। শুনে আমি অবাক হয়ে যাই। তোমার দাদুকে নিজের মায়ের অসুস্থতার মিথ্যে খবর দেয়, যখন কিনা তার মা অনেক আগেই মারা গেছে। বাবা বলল, এই তারা মেয়েটা ভীষণ চালাক, তাই আমি তোমাকে এই সমস্ত কথা বলছি। এখন থেকে বাবার উপর নজর রাখবে, আর তারার উপরেও নজর রাখবে। একদিন আমার বাড়িতে আমার বন্ধু এলো। ঘরের সম্পদের অভাব নেই, আমার বন্ধুও বোধহয় এই জন্যই আমার সাথে বন্ধুত্ব রেখেছিল। সে যখনই ঘরে আসত সে ভালো খাবার পেত। সে কিছু জিনিসপত্র নিয়ে আসত, তার বদলে তার বাড়ি ভাড়া আমি দিয়ে দিতাম। ঘরে এসে তারাকে দেখে সে বলল, এই মেয়েটা কে? আমি বললাম, কাজের মেয়ে। বন্ধুটা বলল, কি বলছো কাজের মেয়ে? আর এই যে কিনা 10,000 টাকার ড্রেস পরেছে। আমি অবাক হয়ে গেলাম। ঠিকই বললাম। সে সাথে সাথে ইন্টারনেট দেখে বলল, এই স্যুটের দাম 10,000 টাকা, যেটা কিনা নতুন এসেছে। খুব কম লোক আছে যারা এটাকে কিনেছে। তোমার ঘরের কাজের লোক 10,000 টাকার পোশাক পরে আছে, আর তুমি জানোই না। এই পোশাকটা তোমার পরা উচিত। আমি তো জেনেই রেগে গেলাম যে আমার বাড়ির কাজের মেয়ে এত দামি পোশাক পরে আসেছে। ও পুরো বাড়িতে এমনভাবে থাকে যেন সে নিজেই এই বাড়ির মালিক। ঘরের কাজ সে যা করে তার মধ্যে সে শুধুমাত্র খাবার বানায়। রান্নাঘরের কাজ তাকে করতে হয়, কারণ সে খাবার ভালো বানায়। আর খাবার বানানোর পরই দাদুর ঘরে চলে যায়। হাসির আওয়াজ আসছিল। আমিও তো একটু দেখি যে কি ব্যাপারে এত হাসির আওয়াজ আসছে। দাদু আবার তাকে নোটের পর নোট তো দিয়ে যাচ্ছে না, আর সেগুলো সে নিচ্ছে না তো। দরজা খোলার চেষ্টা করলাম। দরজায় টোকা দেওয়ার আমার কোনো দরকার ছিল না। আমার নিজের বাড়ি, এই বাড়ির মালিক। কিন্তু এটা দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল, যে দরজা ভেতর থেকে বন্ধ। তাই দরজা খুললই না। আর সে এতটাই হাসিতে মশগুল ছিল যে বুঝতেই পারল না যে আমি দরজায় টোকা মারছি। বাবাকে ফোন করলাম আর সবকিছু বললাম। তিনি নিজেও অবাক হয়ে গেল, আর বলল যে কি জানি এই বাড়িতে কি সব হচ্ছে। এরকম কিছু ঘটছে না তো, যার জন্য আমাদের বাড়িতে সবার উপর বিপদ আসতে পারে। তারা দিনের পর দিন আমাদের মাথার ভেতর ঢুকে যাচ্ছিল। ওর আদব কায়দা, ওর আচরণ, ঘরের মধ্যে মাথা উঁচু করে ঘুরে বেড়ানো, এমন কিছু রহস্য ছিল যেটার সম্পর্কে আমাদের জানা ছিল না। ও এমন কিছু করেছিল যে আর যেন ওর কোনো ভয় ছিল না। ও আমাদের কথা ও শুনছিল না। একবার আমি জুসের গ্লাস হাতে ধরে যাচ্ছিলাম, জুসের কাচের গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। জুস পড়ে গেল। তখন আমি তারাকে বললাম যে তুমি এটা পরিষ্কার করে দাও। তখন সে রান্নাঘরে খাবার বানাচ্ছিল। সে বলল, সাইডে কাপড় আছে, সেটা দিয়ে পরিষ্কার করে নাও। কোনো বাড়ির কাজের মেয়ে আপনাকে এভাবে কথা বলতে পারে, আপনাকে নিজে কাজ করতে বলতে পারে, যখন কিনা তাকে কাজের জন্য রাখা হয়েছে, আর আপনি তাকে কাজের জন্য বেতনও দিচ্ছেন? আমি রেগে গেলাম। আমার তারার সাথে ঝগড়া হয়ে গেল। আমি বললাম, বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকো, বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না। আমি তোমাকে কাজ করতে বলেছি, আর তুমি আমাকেই কথা শোনাচ্ছ। কাপড়টা উঠাও, আর যেটা পড়ে আছে মেঝেতে সেটা পরিষ্কার করো। তখন সে বলল, আমি খাবার বানাচ্ছি, আমার কাজ হলো খাবার বানানো। যে ভুলটা নিজে করেছ সেটা নিজেই পরিষ্কার করো। সে জেদ করতে লাগলো, সে ওটা পরিষ্কার করল না। তারপর বাইরে থেকে মালি বাবা আসলেন এবং দেখলেন যে ঘরের মধ্যে নোংরা পড়ে আছে, নিজেই সেটাকে পরিষ্কার করে দিলেন, যখন কিনা এটা তার কাজ ছিলই না। আমিও পরিষ্কার করিনি, কারণ আমি রেগে গিয়েছিলাম। আমি ঘটনাটা বাবাকে বললাম, আর বললাম যে এই মেয়েটাকে কাজ থেকে বের করে দাও। বাবা বলল, ঠিক বলেছ, একে বাড়ির কাজ থেকে বের করেই দিতে হবে। বাবা তার পরের দিনই কাজের মেয়েটিকে এই মাসের মাইনে এবং পরের মাসেরও মাইনে দিয়ে বেরিয়ে যেতে বলল, কারণ তাকে আগে থেকে না বলে বের করে দেওয়া হচ্ছে। এবার সে চলে যাওয়ার পরিবর্তে আমার দাদুর ঘরে ঢোকার চেষ্টা করতে লাগল, এটা বলে যে দাদুর সাথে দেখা করে সে চলে যাবে। আমি তাকে বললাম দাদু ঘুমোচ্ছে, যদিও দাদু তখন ঘুমোয়নি। তখন সে বাহানা করতে লাগল যে তার কোনো জিনিস ওখানে পড়ে আছে। আমি বললাম, আমায় বলো, আমি নিয়ে আসছি। কিছুই পড়েছিল না ঘরে। সে চাইছিল দাদুর ঘরে ঢুকতে, কিন্তু আমাদের বাবা মেয়েরও ওর আচরণ সম্পর্কে জ্ঞান হয়ে গিয়েছিল, তাই আমরা সামনে দাঁড়িয়ে রইলাম। আমরা বললাম, নিজের জিনিসপত্র ওঠাও আর বেরিয়ে যাও ঘর থেকে। তারপর সে চলে গেল। আমি সুখের নিঃশ্বাস নিলাম আর ভাবলাম যে এই কাজটা আমরা আরও আগেও তো করতে পারতাম।
কাজে মেয়েটা তো আমাদের কোনো আত্মীয় ছিল না যে তাকে যেতে বলতে অসুবিধা হতো বা তাকে যেতে বলতে কোনো ফন্দি করতে হতো। চাকর তো যেতে আসতে থাকে। বাবা বলল যে এবার কোনো ভালো কাজের লোক খুঁজি, যে ভালো খাবার বানাতে পারে, আর এইবার কোনো বয়স্ক মহিলাকে খুঁজে নিয়ে আসতে হবে। যার কাজেই হবে খাবার বানানো, আমাদের এই রকম কাজের মেয়ে চাই না। তারাকে ঘর থেকে তাড়িয়ে আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু ঘর থেকে সে গিয়েছিল মাত্র কয়েক ঘন্টাই হয়েছিল, কিন্তু রাত হওয়ার সাথে সাথেই দাদুর শরীর ভীষণ খারাপ হতে লাগল। দাদা বলল বোধহয় দাদুর যাওয়ার সময় এসে গেছে। বাবা বলল তাড়াতাড়ি এসো। আমরা সবাই দাদুর কাছে পৌঁছে তার মাথার কাছে বসে রইলাম। তিনি অনেকক্ষণ ধরে অঝরে কাঁদলেন। তিনি এমন করছিলেন যেন তার খুব ব্যথা হচ্ছিল। বাবা বারবার জিজ্ঞাসা করছিলেন, কি হয়েছে তোমার? ব্যথা হচ্ছে তোমার? ডাক্তার কেউ ডেকে নিয়েছিল বাবা, ডাক্তারও এসে গিয়েছিল। কাকার ছেলে মেয়েরাও এসে গিয়েছিল। সবাই দাদুর খাটের চারপাশে বসেছিল, দাদুকে দেখছিল। আমার দাদুর খাটেতেই ঘুম আসে। দাদু যখন মুখ খুললেন তখন ঘরে যারা ছিল সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ উনি জিজ্ঞাসা করেছিলেন তারা কোথায়। উনি বারবার এটাই জিজ্ঞাসা করছিলেন আর আমরা চুপ করে গিয়েছিলাম। কাকিমা জিজ্ঞাসা করতে লাগলেন কোথায় গেল সে, এই সময় তো ঘরেই থাকত। তখন আমার বাবা বললেন যে তাকে ঘরের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বাবা এটুকুই বলেছিল, সাথে সাথে আমার দাদু আমার বাবার কলার জোরে ধরে জিজ্ঞাসা করল যে কাকে জিজ্ঞাসা করে তাকে কাজ থেকে বের করেছ। আমরা সবাই অবাক হয়ে গেলাম যে চাকরানির কাজ না করার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার যদি কোনো সমস্যা থাকে, কষ্ট থাকে, আপনি ডাক্তারকে বলুন। ডাক্তার সামনে দাঁড়িয়ে আছে। সে তখন বলতে লাগল যে ডাক্তারের না, তারাকে দরকার আমার। এটা শোনা মাত্রই সবাই নিজের কানে হাত চাপা দিল। দাদু কি রকম কথা বলছিল! উনি মরণ মুহূর্তে কি করছেন! উনি এত চিৎকার করছিলেন, রাত্রি 12টা বেজে গিয়েছিল, আর উনি একভাবে চিৎকার করছিলেন তারাকে নিয়ে এসো। বাধ্য হয়ে আমার বাবাকে যেতে হলো। তারার বাড়ি আসে, তারাকে সাথে করে নিয়ে আসলো। বাড়ি এসে বাবা বলল যে সে ভীষণ মেজাজ দেখাচ্ছিল। সে বলছিল, আমি তো যাব না, তোমার বাবা মরে যাচ্ছে, তখন আমাকে নিতে এসেছ। অনেক মেজাজ দেখাচ্ছিল। আর সে বাড়িতে আসার সাথে সাথেই দাদু ঠিক হয়ে গেল। সে দাদুর হাত ধরে বসে পড়েছিল। পরিবারের সমস্ত সদস্য অবাক হয়ে গিয়েছিল আর বলছিল যে ঘরে হচ্ছেটা কি, এই মহিলাকে এক্ষুনি ঘর থেকে বের করো। আমার বাবা বলল, একে ঘর থেকে বের করেই দিয়েছিলাম, তারপর যা হলো সেটা তোমাদের সামনে। এবার তোমরাই বলো যে আমি কি করি, আমি তো বিরক্ত হয়ে গিয়েছি। দাদুর সামনে বাবার মান সম্মানটাও রইল না। দাদু তো বাবাকে এমনভাবে দেখছিল যেন তাকে মেরেই ফেলবে। তারার মুখে ছিল খুশির আনন্দ। সে ভীষণ খুশি ছিল। দাদুর সাথে সাথে পয়সা বের করে তারার হাতে দিল আর বলল, আমি বেঁচে থাকতে তোমার রোজগার কখনো বন্ধ হবে না, কারণ আমি এখনো মরিনি। যারা চাইছে যে আমি মরে যাই তারা শুনে নিক যে আমি মরব না। জল মাথার ওপর উঠে গিয়েছিল। এবার তো ঘরে প্রত্যেক সদস্যের বোঝা হয়ে গিয়েছিল যে ঘরে হচ্ছেটা কি। যা কিছুই হচ্ছিল একদম ভালো হচ্ছিল না, যে একজন চাকরানির এমন একজন মানুষের সাথে কাছাকাছি যাওয়া, যে কিনা নিজে ভীষণভাবে অসুস্থ আর যার সমস্ত সম্পত্তির মালিকও সে নিজেই। আমি এটাও সবাইকে বলেছিলাম যে যখন তারা ঘরের ভেতরে যায় তখন ঘরের ভেতরে ছিটকিনি আটকে দেয়। সবাই নিজের কান চাপা দিল হাত দিয়ে আর বলল, আমাদের বাবা মৃত্যুর আগে ও আমাদেরকে লজ্জিত করে যাচ্ছে। দরজা বন্ধ করার পেছনে কি কারণ হতে পারে? বাবা বলল, তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো, আমি তো নিজে যেটুকু করার করেছি। আর সেই জন্যই তারা যখন চলে যাচ্ছিল তখন তার চোখে খুশি ছিল, কারণ সে জানত যে সে আবার ফিরে আসবে আর তাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এবার ব্যাপারটা আমি আমার হাতে নেওয়ার কথা ভেবে নিয়েছি। আমি বললাম যে এবার আমি দেখব যে ঘরের মধ্যে কি হয়। আমি তার কাপড় চুরি করলাম। আমি কাউকেই বলিনি যে আমি আমার মাথার মধ্যে একটা প্ল্যান বানিয়েছি আর আমি সেটাই করব। কিন্তু আমি ভুল করলাম, আমার উচিত ছিল বাবাকে ব্যাপারটা বলা। কিন্তু বাবা কোনোদিন আমাকে এটা করতে দিত না, কিন্তু বড় বোন হিসেবে আমি চেয়েছিলাম যে এই সমস্যার সমাধান হোক। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি কি করতে চলেছি। তারা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিল, আর তখন আমি আস্তে করে রান্নাঘরের দরজাটা লক করলাম আর মালি বাবাকে বললাম যে এই দরজাটা খুলবে না। মালি বাবা ছোট থেকেই আমার সাথে খেলতে, এবং আমি জানতাম যে উনি আমার কথা মানবে। আমি নিজেই তার জামা কাপড় পরে দাদুর ঘরে ঢুকে গেলাম এবং ওড়না দিয়ে মাথাটা একটুখানি ঢেকে রাখলাম। দাদুর ঘরে ঢুকতে দাদু ভাবল আমাকে দেখে যে আমি তারা। আমি ঘরে ঢুকে দরজাটাও বন্ধ করে দিয়েছিলাম। দাদু বলল, আরে তুমি তো আজকে বউ সেজে এসেছ, কি হয়েছে? আমি শুধুমাত্র মাথা নাড়ালাম। এখন দাদু বললেন, তুমি এখন তাহলে বউ? তুমি বউ হওয়ার প্র্যাকটিস করছ? আমি তখন গিয়ে তার খাটের কাছে বসে পড়লাম, আর তারপর যা হলো সেটা দেখে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কারণ উনি এমনই কথা বলেছিলেন।
উনি বললেন, রিকিনের বউ না তুমি, রিকিন খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপর আমি তোমাদের বিয়ে দেব। আর এটা করানোর পরেই আমি এই পৃথিবী থেকে যাব। রেকিন অন্য কেউ না, আমার কাকার ছেলে, যার সাথে মনে হয় তার আর কোনো চক্কর চলছিল। আর এরা দুজন মনে হয় নিজেরা বিয়ে করতে চেয়েছিল। দাদু জানত যে তারা এই বাড়ির বউ হতে চলেছে, অর্থাৎ এই বাড়ির সে বউ হতে চলেছে, সেজন্যই তার আদব কায়দা বদলে গিয়েছিল। আমি কি করতাম, আমি দাদুকে বললাম যে তোমার জন্য আমি জল নিয়ে আসছি। আমি গলার স্বর একটু বদলে নিয়েছিলাম এবং সেখান থেকে আমি বাইরে চলে এলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম আর কেউ বুঝতেও পারিনি যে আমি কি করে এসেছি। আমি তাড়াতাড়ি জামা কাপড় বদলে নিলাম আর মালি বাবাকে জিজ্ঞাসা করলাম যে ও বুঝতে পারেনি তো। উনি বললেন যে সে রান্নাঘরের কাজে ব্যস্ত আছে। আমি রান্নাঘরের বাইরের লকটা খুলে দিলাম। আমি এত কিছু করে নিলাম কিন্তু কেউ বুঝতেও পারেনি। আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। উনি কোনো একটা মিটিংয়ে ছিলেন, তারপর বাবা রাত্রিরে ফিরলেন। আমি বাবাকে বললাম যে বাবা, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমি যখন বাবাকে কথাটা বললাম, বাবা অবাক হয়ে গেল। বাবা সমস্ত ব্যাপারটা বাড়ির সবাইকে বলল, সেই কাকাকেও বলল যার ছেলে রিকিন। যখন তার মা জানতে পারল, অবাক হয়ে গেল, কারণ উনি জানতেন না ব্যাপারটা। এরপর রিকিনকেও ডাকা হলো, সবাই মিলে সেই কাকিমার বাড়ি গেল। রিকিন বলল, আমি তারাকে ভালোবাসি এবং দাদু সেটা জানে, কিন্তু আপনারা আরও একটা ব্যাপার জানেন না। আর দাদু এটাও বলেছে যে আমাদের দুজনের বিয়েতে রাজি, আর দাদু বাঁচুক বা না বাঁচুক আমাদের বিয়ে হবেই, সেটা দাদু একটা লিখেও রেখেছেন। রিকিন তারার প্রেমে মজনু হয়ে গিয়েছিল, ও তো পাগল হয়ে গিয়েছিল। সে আমাদের বাড়িতেও আসা যাওয়া করত, কারণ সে আমার বাবার সাথে কাজ করত। আমাদের বাড়িতে সে খাবার জন্য আসত। আর সে তারাকে পছন্দ করে নিয়েছিল। আমার তো রাগ আসছিল, বাড়ির লোকজন বোঝাতে লাগলো যে ঘরের চাকরকে বিয়ে করবে, তুমি পাগল হয়ে গেছ। কিন্তু রিকিন বলল যে সে চাকরানি, তো কি হয়েছে, ও ভীষণ সুন্দর আর আমি ওকে ভালোবাসি। আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ দাদু আমার সাথে আছে। সে দাদুর সাথে মিলেছিল আর দাদু বলে দিয়েছিল যে এই সপ্তাহে ওদের দুজনের বিয়ে। আমার জীবনের কোনো ভরসা নেই আর আমি ওদের দুজনের বিয়ে করিয়ে দিয়ে তবে যাব। ওর বাবা নেই এই দুনিয়ায়। মা বেচারি আটকানোর অনেক চেষ্টা করল, কিন্তু তার চোখের সামনেই আমাদের বুকে তীর বিঁধল আর ঘর বাড়ি সব সাজানো শুরু হলো। আর ওদের দুজনের বিয়ে করানো হলো। এরপর দাদু হঠাৎ এই দুনিয়া থেকে চলে গেলেন। আমরা সবাই উদাস ছিলাম, কিন্তু এই খবরটা আরও বেশি আমাদের বিরক্ত করেছিল যে দাদু তার সম্পত্তির একটা বড় অংশরে কিনা তারার নামে করে গিয়েছে। আমরা সবাই বিরক্ত হয়েছিলাম যে আমাদের নিজেদেরই পরিবারের সদস্য ওর সাথে মিলেছিল। এই ব্যাপারে যখনই ভাবি তখনই মনে হয় যে আমাদের উচিত ছিল দাদুর সেবা করা। যদি আমরা দাদুর কাছে বসতাম, ওনার সাহারা হতাম, তাহলে হয়তো ওনার আর কাউকে দরকার পড়ত না। জানি না আমাদের ভুল নাকি অন্য কারোর, কিন্তু তারা আর রিকিন কিন্তু নিজের ভাগ্য চমকে দিল আর অনেকটা অংশ সম্পত্তি নিয়ে চলে গেল শহরে। দাদুও চলে গেল আর দাদুর সম্পত্তির সেই পরিমাণ অংশ পেলাম যেটা দিয়ে আমাদের কোনোমতে জীবন চলে যায়। রিকিন আর তারা এমনভাবে সমস্ত সম্পত্তি নিয়ে চলে গেল যে আমাদের সাথে আর কথাও বলে না, আমাদের সাথে আর দেখাও করে না। আমার বাবার শরীরও খারাপ থাকে আজকাল, উনি সেই ঘরেতেই থাকেন যে ঘরে আমার দাদু থাকতেন। আমি আমার বাবার ভীষণ খেয়াল রাখি আর উনার কাছে বসে থাকি, উনার সাথে কথা বলি। উনি বলেন কি জানি কার ভুল, কিন্তু যাই হলো ঠিক হলো না। ব্যাপারটার জন্য দুঃখ সারা জীবন থাকবে, আর আমাদের পুরো পরিবারের এই কথাটা মনে থাকবে যে আমাদের ঘরে কোনো সময় তারা নামের একটা মেয়ে এসেছিল যে আমাদের অপমান করে ছেড়েছিল। আজকের গল্পটা এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন গরম গল্প নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।